সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি সম্পর্কিত পৃষ্ঠা নম্বর 129 এবং 130 এই দুটো পৃষ্ঠা সমাধান দেখব। এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং শেয়ার করে জানিয়ে দাও আমাদের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লক্ষ্য করো যে চিত্র 6.3-এ শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয়। যেমন কোনো শিক্ষার্থীর অবস্থান কোথায় তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে। এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে, যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূল বিন্দু। যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হবে মূলবিন্দু। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আমাদের এই শিক্ষকটিকে দেখতে পাই। তিনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তার অবস্থানটাকে বলা হয়েছে মূলবিন্দু। আর মূলবিন্দুতে আমরা শূন্য অথবা ও বিন্দু দ্বারা তাকে সূচিত করতে পারি। তো হাতের ডান দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ এক্স অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক দিক, এবং হাতের বাম দিকে অর্থাৎ শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এক্সের ঋণাত্মক দিক। তাই এটাকে এক্স প্রাইম অথবা এক্স মাইনাস দ্বারাও সূচিত করা হয়। এবং উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াই অক্ষ, যেটা হচ্ছে প্লাসের দিক, এবং নিচের দিকে এটার যে দাগটা রয়েছে তা হচ্ছে ওয়াই মাইনাস অর্থাৎ ওয়াই প্রাইম দিক। মূলবিন্দুতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে। মূলবিন্দুতে ভুজ 0 এবং কুটি 0, অর্থাৎ মূলবিন্দুর স্থানাঙ্ক হল 0,0। একটি মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কুটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্তে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। তারই নামানুসারে জ্যামিতির এই শাখাটিকে কার্তেশীয় স্থানাঙ্ক নামে ডাকা হয় অথবা এটি পরিচিত। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতির গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। ধরো তুমি মূলবিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন P5,4 বিন্দুতে পৌঁছাতে চাও, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে, অর্থাৎ তুমি এক্স অক্ষ বরাবর গিয়েছো, তাই কিন্তু এখানে 5 লিখে তারপর কমা দিয়ে 0 কিন্তু লিখেছো, কারণ তুমি ওয়াই অক্ষের কথা বলোনি। বিন্দুতে পৌঁছানোর পর ওয়াই অক্ষের সমান্তরালে 4 একক দূরত্ব অতিক্রম করে তখন কিন্তু তুমি 4 একক গড় ওয়াই অক্ষের দিকে পৌঁছেছ। তাই তুমি লিখতে পেরেছ P5,4। এভাবে তুমি কি বিন্দুকে সজ্জিত করতে পেরেছ। তাহলে তোমরা যদি গ্রাফ পেপারের দিকে দেখতে চাও তাহলে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যেখানে রয়েছে, আমি বলেছিলাম এক্স অক্ষের ডান দিকে এক্স ধনাত্মক অর্থাৎ এক্স প্লাস, এবং বাম দিকে এক্স ঋণাত্মক এক্স মাইনাস অথবা এক্স প্রাইম, এবং ওয়াই এর নিচের দিকে এক্স প্রাইম অথবা এক্স মাইনাস, এবং ওয়াই এর ওপরের দিকে এক্স ওয়াই প্লাস। এভাবে হচ্ছে কি তাদেরকে আমরা সূচিত করতে পারি। তো সেখানে বলেছে মূলবিন্দু সাপেক্ষে অর্থাৎ ও এর সাপেক্ষে আমরা প্রথমে যদি এক্স অক্ষ বরাবর 5টি গড় অতিক্রম করি তখন হবে এর মান হবে হচ্ছে এ ব্র্যাকেট 5,0, কারণ আমরা এখন কিন্তু ওয়াই অক্ষের দিকে অতিক্রম করিনি, যার জন্য এটার মান হয়েছে 0 ওয়াই অক্ষ বরাবর। এখন আমি আবার ওয়াই অক্ষ বরাবর 4টি ঘর সামনে এগোতে চাই অর্থাৎ প্লাসের দিকে, তখন হবে সেটা কি পি ব্র্যাকেট 5,4, অর্থাৎ আমি যেহেতু 4টা ঘর অতিক্রম করতে পেরেছি তাই আমরা ওয়াই অক্ষ বরাবর সেটা লিখব হচ্ছে পি ব্র্যাকেট 5,4 এভাবে। তাহলে আবার অন্যভাবে প্রথমে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরত্বে আমরা যদি পৌঁছাতে চাই, তখন যেহেতু এক্স অক্ষ বরাবর বলিনি তাই সেখানে কিন্তু এক্স এর ঘরে 0 হয়েছে, এবং ওয়াই অক্ষ বরাবর বলাতে সেখানে কিন্তু আমরা 4 লিখতে পেরেছি। বিন্দুতে পৌঁছানোর পর এক্স অক্ষের সমান্তরালে 5 একক দূরত্ব অতিক্রম করে আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর 5টা ঘর একক দূরত্ব অতিক্রম করেছি, তাহলে আমরা বলতে পারি পি ব্র্যাকেট 5,4 এই বিন্দুতে পৌঁছাতে পারি। পথ দুটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে, অর্থাৎ অক্ষদ্বয় পি বিন্দু থেকে অক্ষদ্বয়ের উপর লম্ব রেখাদ্বয় একটি আয়ত উৎপন্ন করে। এর জন্য কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। আমরা চিত্র 6.3-এ শ্রেণীকক্ষ মধ্যে যে শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন, যদি শিক্ষক
শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন এবং বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান, তখন কি করবেন? এই অবস্থায় ছোট একটি কাজ করে খুব সহজেই শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায়। যা করতে হবে তা হলো এক্স অক্ষের সংখ্যারেখাকে বাম দিকে বর্ধিত করতে হবে। সংখ্যারেখায় 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে ছোট হতে থাকে। আর একইভাবে ওয়াই অক্ষের সংখ্যাগুলোকে নিচের দিকে বর্ধিত করতে হবে। এই বর্ধিত সংখ্যারেখা 0 এর নিচের দিকে সংখ্যাগুলোকে ঋণাত্মক এবং সংখ্যাগুলোর নিচের দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকে। তো আমরা এ পর্যায়ে একটি একক কাজ করে নেব, যেখানে হচ্ছে চিত্র 6.6 দেখানো শিক্ষকের অবস্থান ও বিন্দুতে 0,0 সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এবার আমরা একক কাজের যে কাজটি রয়েছে এটি সমাধান করে দেখাবো। তো একক কাজটির সমাধানের পূর্বে আমরা একটু ছকে যে লেখাগুলো রয়েছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। তো আমাদের বিন্দুটাকে অ্যালফাবেটিক্যাল আকারে প্রকাশ করা হয়েছে এবং এক্স অক্ষকে ভুজ এবং ওয়াই অক্ষকে কোটি ধরা হয়েছে এবং তাদের স্থানাঙ্কটাকে আমরা এক্স এবং ওয়াই অক্ষের যে মানটা পেয়েছি অর্থাৎ বিন্দুর সাপেক্ষে তাদেরকে আমরা স্থানাঙ্ক হিসেবে বিবেচনা করে খালিঘরটাতে লিখব। তো যেহেতু কে বিন্দুর মানটা অলরেডি তারা বলে দিয়েছে, তাই আমরা কিন্তু কে বিন্দুর মানটা নির্ণয় করছি না। এখন আমরা সি বিন্দুতে সরাসরি চলে যাব। তো সি বিন্দুতে প্রথম এক্স অক্ষ বরাবর কয়টি ঘর গিয়েছে সেটি খুঁজে বের করার পালা। তো ও বিন্দুর সাপেক্ষে আমরা দেখতে পাই এক্স অক্ষ বরাবর সেটি রয়েছে 4 এবং 5 ঘরের মাঝামাঝি পর্যায়ে। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি 4.5 ভুজের ঘরে। আর কোটিতে আমরা দেখতে পাই ওয়াই অক্ষ বরাবর সেটি রয়েছে 2 এবং 3 এর মাঝামাঝি ঘরে। তাহলে এখানে লিখতে পারি 2.5। অর্থাৎ আমরা সি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম হচ্ছে 4.5, এক্স অক্ষ বরাবরের জন্য পেয়ে গেলাম, তারপর হচ্ছে কমা, আর ওয়াই অক্ষ বরাবরের জন্য পেয়ে গেলাম 2.5। আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছ। এবার আমরা এইচ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এইচ বিন্দুটা আমরা দেখতে পাই যে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে অবস্থান করতেছে, যেটা হচ্ছে ওয়াই প্রাইম অথবা ওয়াই মাইনাসের ঋণাত্মক দিকে অবস্থান করতেছে। আমরা বলেছিলাম মূল বিন্দু সাপেক্ষে মূল বিন্দুতেই যদি সেটি অবস্থান করে তাহলে কিন্তু তার অবস্থান হবে 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর অবস্থান ঋণাত্মক দিকের সংখ্যাটা এইচ এর মানটা ঋণাত্মকের দিকে বসে আছে, তাই সেটি হচ্ছে -5 এবং -6 এর মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাই আমরা এখানে লিখতে পারি এক্স অক্ষ বরাবর যেহেতু রয়েছে, তো সেখানে হচ্ছে আমরা দেখতে পাই 0। এক্স অক্ষ বরাবর কিন্তু সে কোনো ঘর অতিক্রম করেনি, তাই এটাকে আমরা ভুজের ঘরে লিখব 0। এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু ওয়াই প্রাইম অক্ষ বরাবর এটি অতিক্রম করেছে, তো আমরা সেখানে দেখতে পাই 5.5 ঘরে অতিক্রম করেছে। তাহলে আমরা এটাকে এইচ এর স্থানাঙ্ক লিখতে পারি 0,5.5। এভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। এবার আমরা এন বিন্দুর স্থানাঙ্ক বের করব। এটিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে রয়েছে, অর্থাৎ ওয়াই প্রাইমের দিকে রয়ে গেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা এটাও দেখতে পাই যে এক্স অক্ষ বরাবর সেটি ডান দিকে রয়েছে, অর্থাৎ এক্স প্লাসের দিকে রয়েছে। তাহলে আমরা এক্স বরাবর যদি দেখি তো দেখতে পাই 5 and 6 এর মধ্যে এই সংখ্যাটির অবস্থান। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে 5.6। 5.5 এর মধ্যে এটাকে আমরা প্রকাশ করতে পারি এবং ওয়াই প্রাইমের দিকে রয়েছে সেটি 7 নম্বর ঘরে, অর্থাৎ বিয়োগের 7 নম্বর ঘরে। তাহলে আমরা এন এর স্থানাঙ্ক লিখতে পারি 5.5 কমা হচ্ছে 7। এটা কিন্তু আমরা লিখে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে পারি, সেটা হচ্ছে -7 হবে। ওকে, এবার পি এর মানটা যেহেতু তারা বলে দিয়েছে তাই আমরা পি এর মানটা দেখতেছি না। এবার এম এর মানটাতে আমরা নজর দিই। এম এর অবস্থানটা আমরা দেখতে পাই হচ্ছে যেটি এক্স অক্ষ বরাবর 6 এবং 7 ঘরের মাঝামাঝি অবস্থানে রয়েছে, তাই ভুজের ঘরে হবে 6.5। এবং আমরা কোটির ঘরে যদি তাকাই দেখতে পাই এটি কোনো দিকেই ওয়াই অক্ষ বরাবর অবস্থান করেনি, তাই এটার কোটির অবস্থানে আমরা বসাবো হচ্ছে 0। তাহলে এম এর স্থানাঙ্ক হবে এম ব্র্যাকেট 6.5 তারপর হচ্ছে কমা 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। যেখানে আমরা এক্স অক্ষ বরাবর দেখতে পাই এ বিন্দুর স্থানাঙ্কটা 2 নম্বর ঘরে অবস্থান করতেছে, তাই এক্স এর মান অর্থাৎ ভুজের মান আমরা লিখব 2 এবং ওয়াই অক্ষ বরাবর সেটি রয়েছে 5 নম্বর ঘরে। তাহলে এটি হবে ওয়াই অক্ষের মধ্যে কোটিতে 5। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা লিখতে পারি 2,5। এভাবে কিন্তু আমরা এটাকে সূচিত করতে পারি। এখন আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা খুঁজে বের করব। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতে পাই সেটি রয়েছে এক্স অক্ষ বরাবর 7 নম্বর ঘরে,
এবং ওয়াই অক্ষ বরাবর সেটি রয়েছে 4 নম্বর ঘরে। তাহলে বি বিন্দুর ভুজ হবে 7 নম্বর ঘরে থাকার জন্য 7 এবং ওয়াই অক্ষ বরাবর 4 নম্বর ঘরে থাকার জন্য সেটাকে আমরা লিখব 4। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা হবে 7,4 এভাবে। এবার আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। আমরা দেখতে পাই এক্স অক্ষ বরাবর এটির অবস্থান রয়েছে 3 নম্বর ঘরে, অর্থাৎ ভুজ আমাদের লিখতে হবে 3 এবং ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই প্রাইম বরাবর আমরা দেখতে পাই সেটি রয়েছে -2তে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 -2। এই ডি বিন্দুর আমরা স্থানাঙ্কটা লিখতে পারি 3, -2তে। ওকে, এবার আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। ই বিন্দুটাকে সেমভাবে আমরা দেখতে পাই এটি অবস্থান করতেছে এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যেহেতু অবস্থান করতেছে তাই এটা 4 এবং 5 এই ঘরের মাঝামাঝি থাকায় আমরা লিখতে পারি হচ্ছে 4.5। এটার হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং যেটি রয়েছে ওয়াই প্রাইমের দিকে, তাই এটি -3 এবং -4 এর মাঝামাঝি থাকায় এটা হয়েছে -3, -3.5। তো আমরা এই ই বিন্দুর স্থানাঙ্কটা এভাবে লিখতে পারি 4.5, হচ্ছে -3.5। এভাবে কিন্তু আমরা তাকে সূচিত করতে পারি। এবার আমরা এফ স্থানাঙ্কটা বের করব। এফ এর অবস্থানটা আমরা দেখতে পাই এক্স অক্ষ বরাবর রয়েছে 1 নম্বর ঘরে এবং ওয়াই প্রাইমের বরাবর রয়েছে -3 নম্বর ঘরে। তাহলে ভুজ হবে হচ্ছে শুধু 1, আর হচ্ছে যেহেতু এটি -3 নম্বর ঘরে ওয়াই প্রাইমের দিকে রয়েছে তাই কোটি হবে -3। তাহলে সে পর্যায়ে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে এফ এর স্থানাঙ্কটা হবে 1, -3। ওকে, এবার আমরা জি বিন্দুর স্থানাঙ্কটাতে দেখতে পাই যেটি রয়েছে এক্স প্রাইমের দিকে, অর্থাৎ এক্স এর ঋণাত্মক দিকে রয়েছে। তো এক্স এর ঋণাত্মক দিকে থাকার কারণে এটি হবে -6 ভুজের ঘরে এবং ওয়াই এর ঋণাত্মক ঘর যেটি হচ্ছে -6 এর দিকে রয়েছে, তাই এটাতে কোটির ঘর হবে -6। তাহলে আমরা জি এর মানটা বলতে পারি হচ্ছে জি এর স্থানাঙ্ক হবে -6, -6। এভাবে কিন্তু এটাকে আমরা সূচিত করতে পারি। এবার আমরা আই এর স্থানাঙ্কটা বের করব। তো আই বিন্দুটা আমরা দেখতে পাই এক্স প্রাইমের দিকে অবস্থিত, যেখানে হচ্ছে -6 আমরা দেখতে পাই এর অবস্থান, কিন্তু এটা ওয়াই এর কোনো অক্ষের মধ্যে অবস্থান না করায় তাহলে এটার কোটিটা হবে 0। তাহলে আমরা আই এর স্থানাঙ্ক লিখতে পারি -6, 0 এভাবে। এবার আমরা জে এর অবস্থানটা বের করব। জে এর অবস্থানে আমরা দেখতে পাই যে এটি মাইনাসের এক্স অক্ষ বরাবর রয়েছে, এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই এর উপরের দিকে থাকায় প্লাসের দিকে রয়েছে। তো যেখানে রয়েছে এক্স অক্ষ বরাবর -6, অর্থাৎ ভুজ হবে হচ্ছে -6 এবং কোটি রয়েছে +6, তার আমরা শুধুমাত্র 6 লিখলেই পারি। তাহলে যে আমরা স্থানাঙ্ক লিখতে পারি -6, শুধু 6 এর মধ্যে। আচ্ছা, এবার এল এর স্থানাঙ্কটা বের করব আমরা। এল এর স্থানাঙ্ক আমরা দেখতে পাই সেটি রয়েছে মূল বিন্দু বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কিন্তু যায়নি। তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু যায়নি তাহলে এটা হবে 0। তো মূল বিন্দু বরাবর হচ্ছে 0 এবং ওয়াই অক্ষ বরাবর সেটি রয়েছে 7 নম্বর ঘরে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7। তাহলে এন এর মানটা আমরা বলতে পারি হচ্ছে এল স্থানাঙ্ক হবে 0,7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই স্থানাঙ্কটি এভাবে প্রকাশ করতে পারি, যেখানে রয়েছে এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0 এবং ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে 0। ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও আমাদের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা এ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করেছ।